এখন আমরা দেখব রক্তচাপ। আমাদের যে দেহের মধ্যে রক্তচাপ আছে, এই চাপটা অ্যাকচুয়ালি কতটুকু, এই রক্তচাপটা মাঝে মাঝে বাড়ে এবং কমে। বাড়লে এবং কমলে আমাদের শরীর নিজে কিভাবে এটাকে ম্যানেজ করে, রিসেটেল করে। তো জার্নিটা বেশ বড় হবে। তো তোমরা যেটা করবা, জাস্ট মনোযোগ দিয়ে দেখবা, তাইলেই তোমাদের কিন্তু এই জিনিসটা মনে থাকবে। ব্যাপারটা খুব সহজ, ওকে, বাট অনেক বড় প্রসেস। আমরা একবারে ডিটেইল পড়বো, কারণ এখানে আমরা যা পড়বো সেটা কিন্তু 4টা চ্যাপ্টারে আছে। রক্ত চ্যাপ্টারে আছে, কিডনি চ্যাপ্টারে আছে, মানে রেচন চ্যাপ্টার, আবার শ্বসন চ্যাপ্টারে আছে এবং যকৃৎ চ্যাপ্টারে আছে। এই 4টা চ্যাপ্টারেই কিন্তু সেম জিনিসগুলো ঘুরে ফিরে আসছে, ওকে। তো আমরা এটা সুন্দর করে পড়বো যেন সব কভার হয়ে যায়। তো প্রথমে চলে আসি রক্তচাপ। হোয়াট ইজ রক্তচাপ? দেখো, এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী, তাই না? আমাদের রক্তনালীটা এই পাশে চলে গেছে। তো আমরা কিন্তু চাপ দেখার জন্য কিন্তু এইভাবে দেখি, রাইট? চাপ কিভাবে দেখি? এইভাবে দেখি। তার মানে রক্তনালীগুলো আমাদের এই পাশে কি চাপ দিচ্ছে, রাইট? রক্তগুলো এই যে দেয়ালে কোন চাপটা দিচ্ছে, অ্যাকচুয়ালি আমরা এই চাপটা দেখি। তাহলে বলো তো রক্তচাপ কি? বলবা রক্তনালীতে রক্তগুলো দেয়ালের উপর লম্বভাবে যে চাপ দেয় সেটা রক্তচাপ। কারণ আমরা কিন্তু এইভাবে দেখি, তাই না? ফিল করি। তাহলে দেয়ালের মধ্যে লম্বভাবে যেটা দিচ্ছে, তো বলো তো এটার আরেক নাম কি? পার্শ্বচাপ না? আমি সোজা যাচ্ছিলাম, দেয়ালের মধ্যে লম্বভাবে পার্শ্ব বরাবর চাপ দিচ্ছি, সো দিস ইজ রক্তচাপ। ডান? আচ্ছা, তো এটা আমরা মনে রাখতে হবে, দেয়ালের মধ্যে লম্বভাবে এবং সেটা পার্শ্ব চাপ দিচ্ছে এইটা। এখন প্রশ্ন হলো যে এই রক্তচাপটা আমরা বেস্ট কোথায় পাবো? খুব সিম্পল, আমাদের ধমনীগুলোতে পাবো। কারণ হৃৎপিণ্ড যখন চাপ দেয়, রক্তগুলো সাই সাই করে ধমনী দিয়েই যায়, তাহলে ধমনীতে চাপ পাবো আর কি। সো এটা কিন্তু কিসের চাপ না, শিরার চাপ না, এটা হচ্ছে ধমনীর চাপ। এটা মনে রাখতে হবে। আচ্ছা, সো এবার চলে আসি আমরা অপটিমাম রক্তচাপ বলতে কি বোঝায়। অপটিমাম শব্দের অর্থ হচ্ছে একেবারে ভেরি স্পেসিফিক, যে বেশিরভাগ সময় একটা পূর্ণবয়স্ক এবং সুস্থ মানুষে, বেশিরভাগ সময় একটা পূর্ণবয়স্ক প্লাস সুস্থ মানুষে আমরা যে রক্তচাপটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড অপটিমাম বা অত্যানুকূল রক্তচাপ। সেটা কি? সেটা হচ্ছে 120/80 চাপ হচ্ছে মিলিমিটার মার্কারি। তো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, মানুষের অপটিমাম রক্তচাপ কত? তো 120টা অনেকে পরে দেয়, 80টা সামনে দেয়, এটা করা যাবে না। তো এই জিনিসটা মনে রাখো, আগে বড় চাপটা দিতে হবে, এটার নাম হলো সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ, হৃৎপিণ্ড যখন সংকোচন হয় দ্যাট ইজ কল্ড সিস্টোল। আর সংকোচন হলে চাপ বেশি বাড়বে, তাই না, ভেতরে? আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় দ্যাট ইজ ডায়াস্টল। ডায়াস্টলে তো কি? শিথিল, চাপ কম। সো দিস ইজ ডায়াস্টলিক চাপ অ্যান্ড আবার ভুল হচ্ছে, দিস ইজ সিস্টোলিক চাপ, ঠিক আছে, দিস ইজ ডায়াস্টলিক চাপ। শিথিল অবস্থায় চাপ কম আর সংকোচন অবস্থায় চাপ বেশি। এবং মাঝখানে খেয়াল করছো আমি কিন্তু একটা অবলিক দিছি, তাহলে বড়টা সামনে, ছোটটা পেছনে, মাঝখানে থাকবে অবলিক। রক্তচাপ কিন্তু এভাবে লেখা হয় এবং শেষে অবশ্যই একক দিতে হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এইরকম 80/120 মিলিমিটার মার্কারি, এটা কিন্তু ভুল। কিংবা 120 এইরকম 80 মিলিমিটার মার্কারি, এটা ভুল, ওকে। বা 120,80 মিলিমিটার মার্কারি, এটা ভুল। কিংবা 120.80 মিলিমিটার মার্কারি, এটা ভুল। সো এইভাবে লিখতে হবে, তাহলে কি হবে, সারা পৃথিবীর মানুষরা সেম প্যাটার্ন ফলো করে এবং সেম প্যাটার্নটা বুঝতে হবে। আচ্ছা, এই মানুষটার সিস্টোলিক চাপ এত, ডায়াস্টোলিক চাপ এত, অবলিক দিয়ে দুইটা আমরা আলাদা করে রাখছি, মনে থাকবে? আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, সবার কি সিস্টোলিক চাপ 120 এবং ডায়াস্টোলিক 80? না, আমরা যেটা পাই 100 থেকে 139 মধ্যে কিন্তু আমরা সিস্টোলিক চাপটা পাই। তো এইটাই কিন্তু এখানে অ্যাভারেজ একটা অ্যামাউন্ট বলছে 120। তাহলে এই যে ডায়াস্টোলিক চাপটা, এটা 60 থেকে 89 পর্যন্ত পাই, এর মাঝে আমরা পাবো। 90 হইলে কিন্তু ওটা না। সো 60 থেকে 89 এর মধ্যে আমরা এটা পাবো। অনেকে মাঝে মাঝে খুব ভয় পায়, আমার তো 120টা দেখাচ্ছে 139, তোমরা বলো তো 139 খারাপ না, স্বাভাবিক লিমিটের মধ্যে আছে, তাহলে ভয় পাওয়া যাবে না। আবার যদি এখানে 80-র জায়গায় 85 হয়ে যায় বা 88 হয়ে যায়, খারাপ না, এতেও ভয় পাওয়া যাবে না। তো রক্তচাপ আমরা বেশি সময় কি করি জানো? আমরা খুব অস্থির হয়ে দোকানে যাই, দোকানে গিয়ে মাপি।
দোকানদাররা, ফার্মেসির দোকানদাররা কিন্তু রক্তচাপ মাপতে পারে না। রক্তচাপ মাপার জন্য সবার আগে চয়েস হচ্ছে একজন ডাক্তার রক্তচাপ মাপবে, তাইলে ওটা সঠিক রক্তচাপ। ডাক্তারের পর কে আছে? নার্স আছে, মেডিকেল মানে কোয়ালিফাইড নার্স, ওনার রক্তচাপটা সঠিক রক্তচাপ। এরপরে যারা রক্তচাপ মাপতেছে বেশিরভাগই ভুল। তাহলে আপনি 139 দেখলেন, নিচে দেখলেন 89, আপনাকে বলে ফেললো যে আপনার তো হাই প্রেশার হয়ে গেছে, ওষুধ দিয়ে দিবে, তাই না, ফার্মেসির লোকজন। তো এই কাজটা করা যাবে না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। তো রক্তচাপ মাপা সবাইকেই শিখতে হবে, সবাইকেই শিখতে হবে, কারণ বাড়িতে বাবা মা আছে। আরেকটা ভুল ধারণা আছে, গলা একটু ব্যথা করতেছে, এই জায়গায় ঘাড়ে ব্যথা করতেছে, আমার বোধহয় রক্তচাপ বেড়ে গেছে, নইলে তো এখানে ব্যথা করার কথা না। এগুলো ভুল ধারণা, এগুলো রক্তচাপ এভাবে শো করে না। হতেই পারে যে আমার যখন চাপ বাড়ছে তখন ঘাড় ব্যথাটা একসাথে হচ্ছে, যে কারণে মনে হচ্ছে ঘাড় ব্যথা মানে চাপ বেশি, এটা কিন্তু ঠিক না। ওকে, তো মনে রাখবা রক্তচাপ ব্যাপারটা খুব সিরিয়াস একটা ইস্যু, তাহলে আমাদের এই অ্যামাউন্টগুলো মনে রাখতে হবে। সো আমরা এই টপিকগুলো বুঝে ফেলছি। তো এখানে আমি একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখি, কখনো যদি ডাক্তার বলে প্রেশারের ওষুধ খাইতে হবে, আজীবন খেতে হবে, অবশ্যই শুরু করতে হবে, অবশ্যই শুরু করতে হবে। ডাক্তার যদি বলে প্রেশারের ওষুধ বাড়াইতে হবে, কমাইতে হবে, অবশ্যই এটাই করতে হবে। তোমার মন মতো তুমি বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না, ছাড়তেও পারবে না, শুরু করতে পারবে না, কোনো সুযোগ নেই। আমার বাবার প্রেশারের ওষুধ খাওয়ার ব্যাপারে হচ্ছে দুর্বলতা আছে, তার হাই প্রেশার, সে মাঝে মাঝে ওষুধ খায়, মাঝে মাঝে খায় না। আবার সে যেহেতু গ্রামে ফার্মেসি আছে, তাহলে মন চাইলো আজকে এই ওষুধটা খাইলাম, আজকে ওইটা না থাকলে আরেকটা ব্র্যান্ডের খাইলাম, যে কারণে আমার বাবার কিডনিতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তো কিডনিতে সমস্যা দেখা দেওয়া মানে আরও ভয়ঙ্কর জিনিস। তাহলে প্রেশার যদি আপনি ঠিকঠাক না রাখতে পারেন, প্রেশারকে যদি আপনি গুরুত্ব না দেন, ডাক্তারের কথাকে যদি আপনি গুরুত্ব না দেন, স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে, কিডনির 12টা বাজবে, চোখের 12টা বাজবে। বুঝতে পেরেছো তোমরা? এই কাজটা করা যাবে না। ওকে, আচ্ছা। সো এবার আমরা দেখি আমাদের রক্তচাপ বাড়ে এবং কমে। দেখো দুইটা জিনিস, একটা হলো আমাদের যদি কখনো ধরা যাক মুড ভালো, হ্যাঁ, আমাদের ধরা যাক খুব অস্থির হয়েছে, রাগ, আমরা যখন রাগ হই তখন কি হয় বলতো? প্রেশার বাড়ে, বাড়ে কি? হ্যাঁ, রক্তচাপ বাড়ে। আবার দেখো আমাদের যখন মন খারাপ থাকে তখন কিন্তু প্রেশার কমে। তাহলে আমাদের প্রেশার বাড়ে এবং প্রেশার কমে এই ধরনের ইস্যুতে, সিচুয়েশন বেজে বা যে কোনো কারণে হতে পারে। আবার আমাদের আরেকটা প্রেশার বাড়ে, ধরা যাক আমাদের রক্তপাত হয়েছে, ব্লিডিং হয়েছে, 1.5 লিটার 2 লিটার রক্ত বের হয়ে গেছে, তাহলে বলো তো প্রেশার কমবে কিনা? দেহ থেকে যদি রক্ত কমে যায়, রক্ত নালীর ভেতর থেকে যদি রক্তই কমে যায়, তাহলে ভেতরে চাপ নাই, আর রক্ত কমে যাবে। আবার বলো তো আমরা যে অনেক বেশি স্যালাইন বা পানি খাই, স্যালাইন বা পানি খাই অনেক বেশি, স্বাভাবিকের থেকে বেশি, তাহলে আমাদের রক্তচাপ বাড়বে কিনা? তাহলে আমাদের দুইভাবে রক্তচাপ বাড়তে পারে, কমতে পারে। একটা হলো এইটাতে খেয়াল করে দেখো, এখানে আয়তন জড়িত রক্তের, আয়তন যখন কমে রক্তচাপ বাড়ে, আয়তন যখন বাড়ে, আমরা এগুলো খেয়ে যখন রক্তের আয়তন বাড়াই তখন কমে, তখন বাড়ে, আর যখন রক্তপাত হয় তখন কমে, তাই তো? আবার এইটাতে দেখো আয়তন কিন্তু জড়িত নয়, আয়তন কি জড়িত নয়। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে আমাদের আয়তনকে প্রভাবিত না করে আমাদের রক্তচাপ বাড়াইছি, রক্তচাপ কমাইছি। আর একটা হলো আমাদের রক্তের আয়তন বাড়ছে কমছে, যে কারণে আমাদের রক্তচাপ বাড়ছে কমছে, দুইটা কিন্তু ভিন্ন ইস্যু। তো এই সময় যদি রক্তচাপকে আমরা ঠিক করি, যেটা বাড়ছে সেটাকে আমরা কমাইলাম, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম, যেটা কমছে সেটাকে আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে গেলাম, এই সিচুয়েশনে যদি আমরা রক্তচাপটা ম্যানেজ করি, তাহলে এই পুরো ব্যাপারটাকে বলা হয় উচ্চ চাপ ব্যারো রিফ্লেক্স। ওকে, আমি ব্যারো রিফ্লেক্স, ব্যারো রিসেপ্টর সম্পর্কে একটু পরে বলছি। উচ্চচাপ ব্যারো রিফ্লেক্স। আয়তনের যদি উল্টাপাল্টা হয়ে যায়, আমরা যদি এটাকে ঠিক করি, তো এটাকে বলা হয় নিম্নচাপ ব্যারো রিফ্লেক্স। ওকে, অনেকেই আমি দেখছি প্রশ্ন করার পর ভুল উত্তর দেয়। আমি বলছি বলো তো আমার
চাপ বেড়ে গেছে, উচ্চ চাপ হয়েছে, এখন আমার শরীরে যদি চাপটা ঠিক করি, এটাকে কি বলে? বলে উচ্চ চাপ ব্যারো রিফ্লেক্স। আবার যদি পরে প্রশ্ন করি, বলো তো আমার দেহের চাপ কমে গেছে, নিম্ন চাপ হয়েছে, এটাকে যদি ঠিক করি তাহলে কি? ও বলে নিম্ন চাপ ব্যারো রিফ্লেক্স। তাহলে সবাই কিন্তু এই জায়গায় ভুল করে, বোঝে না। তাহলে আয়তন রিলেটেড থাকবে, তখন যদি আমাদের চাপ বাড়ে কিংবা কমে ঠিক করাকে বলা হয় নিম্নচাপ ব্যারো রিফ্লেক্স। আয়তন যদি এফেক্টেড না হয়, চাপ বাড়ুক আর কমুক ঠিক করতেছি, দ্যাট ইজ কল্ড উচ্চচাপ ব্যারো রিফ্লেক্স। ইংলিশে যদি বলি হাই প্রেসার ব্যারো রিফ্লেক্স, লো প্রেসার ব্যারো রিফ্লেক্স। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এইটার আরেকটা নাম দিতে পারি আয়তন ব্যারো রিফ্লেক্স, কারণ আয়তন তো এখানে রিলেটেড, তাই না? সো এইটা এখন আমরা দেখব প্রথমে যে আমাদের প্রেসার যদি বাড়ে এবং প্রেসার যদি কমে, কোন প্রক্রিয়ায় উচ্চচাপ ব্যারো রিফ্লেক্সটা কিভাবে আমাদের প্রেসারটা ঠিক করে, দেন আমরা এটা দেখব। তো তোমরা এটা মনে রাখো, নোট করে রাখো, যেন আমি যখন এটা বলবো তখন যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে? সো আমরা এখন শুরু করি। উচ্চচাপ ব্যারো রিফ্লেক্স আমরা শুরু করছি। বলো তো, আমাদের যে কোনো কারণে চাপ বৃদ্ধি পেয়েছে, কনসেপ্টটা বোঝো তাহলে তোমার বইটা সুবিধা হবে। যে কোনো কারণে চাপ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে না? আনতে হবে। তাহলে কি হয় দেখো, হার্টের আমরা একটা ছবি অ্যাড করি। আমাদের এই যে হার্টের এখান থেকে, তোমরা যে ছবিটা আমি দেখাইছিলাম, এখান থেকে আমাদের মহাধমনী উৎপন্ন হয়, এরপর নিচে চলে যায়, তাই না? এখান থেকে উৎপন্ন হয়ে পেছন দিয়ে চলে যায়। তো এই যে দেখো, এই জায়গা থেকে আমাদের তিনটা শাখা উৎপন্ন হয়। সরি, এটা তো বাম হাতে যাবে, বাম সাবক্লেভিয়ান, যেহেতু বাম হাতে গেল, এইটা গেল ডান হাতে, এটা গেল মাথায়। কোথায় গেল? মাথায়। তাহলে এটা গেল মাথায়। এই ছিল আমাদের রক্তনালী। তাহলে বলো তো, এটার নাম কি? অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টাটা যে বাঁকা হয়েছে, দিস ইজ আর্ক অফ অ্যাওর্টা। আমরা আর্চ অফ অ্যাওর্টাও বলি। আর্ক, আর্ক মানে বাঁকানো, আর্ক মানে নৌকা, আর্ক মানে ধনুক। সো দিস ইজ আর্ক অফ অ্যাওর্টা। আর্ক অফ অ্যাওর্টায় কি হয়েছে দেখো, বাম হাতে একটা গেছে এই যে ক্লাভিকলের নিচ দিয়ে, এই জন্য সাবক্লেভিয়ান ধমনী বলে। এই যে এইটা থেকে একটা ডানে চলে গেছে, ডান সাবক্লেভিয়ান ধমনী। আর এই যে দেখো, এখান থেকে একটা একা উঠছে, আর এই যে এখান থেকে কমন থেকে উপরে উঠছে, এগুলো উপরে যায় মাথায়। সো দিস আর ক্যারোটিড ধমনী। ওকে, দিস আর ক্যারোটিড ধমনী। প্রিয় স্টুডেন্ট, যদি কখনো চাপ বাড়ে, একটু দেখো, এই যে এখানে একটা গর্ত বা একটা সাইনাস আছে, দেখছো? সাইনাস বা গর্ত। এই যে এখানেও দেখো সাইনাস বা গর্ত আছে। ওকে, তাহলে আমরা এক নাম রাখি, এইটার নাম হচ্ছে, যেহেতু আর্কে আছে বা আর্চে আছে, সো দিস ইজ অ্যাওর্টা, এই জন্য এটার নাম হলো অ্যাওর্টিক সাইনাস। অ্যাওর্টিক সাইনাস, সাইনাস মানে কিন্তু গর্ত বা গহ্বর। আর এগুলোর নাম হচ্ছে ক্যারোটিড সাইনাস। এই ভিডিওটা অনেক বড় হবে, সো আমি দ্বিতীয়বার যেহেতু ছোট করে আবার শর্ট করে দিব, তো চিন্তার একদমই কিছু নাই। সো আমরা পেলাম অ্যাওর্টাতে একটা সাইনাস আছে আর এখানে একটা সাইনাস আছে। দিস আর ক্যারোটিড ধমনী, এই জন্য ক্যারোটিড সাইনাস। আর এইটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, অ্যাওর্টার আর্চ, এই জন্য এটা হচ্ছে অ্যাওর্টিক সাইনাস। ঠিক আছে? তো এখানে কিছু রিসেপ্টর আছে। রিসেপ্টর মানে যে এইরকম স্নায়ু আছে। ওকে, তো এই যে এগুলোর নাম হচ্ছে, বলতো এগুলোর নাম এখন কি হবে? ক্যারোটিড রিসেপ্টর। ক্যারোটিড রিসেপ্টর। গর্তটার নাম সাইনাস, আর যে রিসেপ্টর গুলো আছে বা স্নায়ুর প্রান্ত, এগুলো হচ্ছে স্নায়ুর প্রান্ত, চুলের মতো স্নায়ুর প্রান্ত। সো দিজ আর রিসেপ্টর। রিসেপ্টর মানে হচ্ছে এখানে যে রক্তচাপ বৃদ্ধি পায়, এরা বুঝে মাথায় খবর পাঠায়, এরাও মাথায় খবর পাঠায়। ঠিক আছে? তা দিজ আর ক্যারোটিড রিসেপ্টর, দিজ আর
অ্যাওরটিক রিসেপ্টর। তাহলে বলো তো এরা কি রক্তচাপটা পাঠাচ্ছে না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। ব্যারো মানে চাপ, ব্যারো মানে চাপ। তাহলে এটার নাম কি হবে বলো তো? অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর। এই যে চুলের মতো এগুলা, কারণ অ্যাওরটায় থাকে এরা, অ্যাওরটিক সাইনাসে থাকে, এবং এরা চাপের খবর রিসিভ করে মাথায় পাঠিয়ে দেয়। চাপের খবর রিসিভ করে কি করে? মাথায় পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো কিভাবে পাঠায় এখন আমরা এটা দেখি। এই যে মাথায় পাঠাইতেছে, দেখো ব্রেন, ব্রেনের ছবিটা আর্ট করলে খুব ভালো হয়। ভালো করে দেখো, এরাই যে এখানে পাঠায় মেডুলাতে, এই যে মেডুলাতে। ওকে, কোথায় পাঠাচ্ছে এরা? মেডুলায় যাচ্ছে, মস্তিষ্কের মেডুলায় যাচ্ছে। আবার দেখো এই যে ক্যারোটিড যারা আছে এরাও কিন্তু ওই মেডুলাতে যায়, মাথায় যায়। খবর পাঠাইলো, কি খবর পাঠাইলো? যে রক্তনালীর ভেতরে চাপ বেড়ে গেছে। এখান থেকে এরা পাঠাইলো, এখান থেকে এরা পাঠাইলো। স্নায়ুগুলোর নাম লিখবো এখন আমরা। এই স্নায়ুটার নাম হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু। ফেরেঞ্জিয়াল স্নায়ু। গ্লোসো মানে জিহ্বা, কারণ এরা যে এখানে আছে না, এখান থেকে যাচ্ছে মাথায়, তো আমাদের এখানে জিহ্বা আছে এই জন্য গ্লোসো, আর গলবিল এখানে এই জন্য ফেরেঞ্জিয়াল। তো এই এলাকার স্নায়ু যারা মাথায় যায় তাদেরকে বলা গ্লোসোফেরেঞ্জিয়াল। গ্লোসো মানে জিহ্বা, ফেরেঞ্জিয়াল মানে গলবিল, এই এলাকা থেকে যাচ্ছে এই যে এরা। আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড ভ্যাগাস স্নায়ু। কি স্নায়ু এটা? অনেক লেখা হয়ে গেল। দিস ইজ কল্ড ভ্যাগাস স্নায়ু। দিস ইজ কল্ড গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু। সো আমরা মোটামুটি বুঝলাম, মাথায় খবর যাবে, মাথায় এখন ডিসিশন নিয়ে এদিকে কি করবে? খবর পাঠাবে। খবর কেমনে পাঠাই আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? তো বলো, যে কোনো কারণে তোমার রক্তচাপ বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে বলো তো? এগুলোর ভেতরে রক্তচাপ বৃদ্ধি পেলে এই যে এখান থেকে রিসেপ্টর গুলা, দ্যাট ইজ কল্ড অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর, এখান থেকে যাবে যারা ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। তাহলে দেখো অ্যাওরটিক ও ক্যারোটিড ব্যারো রিসেপ্টর, এরা কি করবে? মেডুলায় যাবে, মস্তিষ্কের মেডুলা। মস্তিষ্কের মেডুলায় একটু দেখো, মস্তিষ্কের যে মেডুলা অংশ আছে, এই মেডুলা অংশে যে জায়গাটা, ওর নাম হচ্ছে ভেসোমোটর কেন্দ্র। জায়গাটার নাম কি? যে জায়গায় গিয়ে ওরা কানেক্টেড হয়, দ্যাট ইজ কল্ড ভেসোমোটর কেন্দ্র। তাহলে আমরা লিখি ভেসোমোটর কেন্দ্র। তোমরা আমাকে বলো তো, এলাকায় যদি চাপ বাড়ে, এলাকায় যদি পাবলিক যদি খেপে যায়, তাহলে যদি কেন্দ্রে গভর্নমেন্টের কাছে যায়, গভর্নমেন্ট কি খেপে যাবে না? গভর্নমেন্ট চুপ থাকবে। তাহলে পাবলিক কিছুদিন পর এমনি চুপ করবে। ব্যাপারটা খুব সিম্পল। তাহলে এখান থেকে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টরের মাধ্যমে এবং ক্যারোটিড ব্যারো রিসেপ্টরের মাধ্যমে তারা যে স্নায়ুগুলা, দ্যাট ইজ কল্ড ভ্যাগাস স্নায়ু এবং গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু, তারা কোথায় গেল? মেডুলায় গেল। ক্লিয়ার? তারা মেডুলায় চলে গেল। মেডুলা এখন কি করে? মেডুলা যে জায়গায় গেছে তার নাম হচ্ছে ভেসোমোটর কেন্দ্র। সে চুপচাপ থাকবে, এটাকে বলা দমিত, চুপচাপ থাকবে। ঠিক আছে, চুপচাপ যদি থাকে তাইলে কি ঘটনা ঘটবে? দেখ, এদের একটা কানেকশন আছে। কোথায় কানেকশন আছে আমি একটু দেখাই। আর মনে হয় কালি নাই, অন্য কালার। এইভাবে দেখাচ্ছি। এদের রক্তনালীতে একটা কানেকশন থাকে। আর একটা কানেকশন কোথায় থাকে জানো? এখান থেকে এই পাশে দিই, এই যে আমাদের পেশিতে থাকে।
সাইনোয়েট্রিয়াল নোড নাম শুনছো না, সান, যে কারেন্ট তৈরি করে, এসএন, কারেন্ট তৈরি করলে তো হার্টবিট দেয়, তাই না? তাহলে বলো তো যখন এখানে চাপ বাড়বে তখন এরা কি নেগেটিভ না? এরা তখন কিছু বলবে না। তাহলে এখানেও খবর কম আসবে, এখানেও খবর কম আসবে। তাহলে দেখো কি হয়, এখান থেকে এসএন নামক জায়গায় যদি খবর কম আসে তাহলে হৃদস্পন্দন হ্রাস পাবে। এসএন হৃদস্পন্দন হ্রাস পাবে, মানে হার্টবিট একটু কমে যাবে। 2, এখান থেকে যদি পেশিতে যায় তাহলে আমাদের পেশি কি হবে, জোর দিবে না তেমন একটা। তাহলে কি হবে, হৃৎপিণ্ডের সংকোচন, ফোর্স অফ কন্ট্রাকশন বলা এটাকে, সংকোচন ক্ষমতা ধীর হবে। তিন নাম্বার যেটা, সেটা হলো এই যে খবরটা আসছে রক্তনালীতে, রক্তনালীগুলো এখন করবে কি, ডায়ালেট হবে, প্রসারিত হবে। এই যে রক্তনালীগুলো আছে না এরকম, এরা তখন কি করবে জানো, এটা আরেকটু এরকম প্রসারিত হয়। তো প্রসারিত হলে ভেতরে চাপ কমবে না? ইয়েস, তাহলে আমরা এখানে লিখবো রক্তনালী প্রসারণ হয়। তাহলে তিনটা ঘটনা ঘটে। একটা হলো দেখো, যদি খবর যায় ভ্যাগাস এবং গ্লোসোফ্যারিঞ্জিয়ালের মাধ্যমে মেডুলায়, মেডুলা তখন খবর পাঠায়। একটা হচ্ছে রক্তনালীতে খবর পাঠায় যে তোমরা একটু প্রসারণ হও, আর একটা খবর এই যে এখানে পাঠায়, যে এখানে কিন্তু তেমন একটা খবর পাঠায় না। এসএন কে যদি খবর না পাঠায়, এসএন তখন যে অ্যাকশন পটেনশিয়াল বা কারেন্টটা কি করবে, স্লো করে দেবে। আগে এরকম বিট দিত, মিনিটে 75 বার বিট দিত, এখন হয়তো এটা 60 বার দিচ্ছে। তাহলে বিট কমে যাবে। বিট কমে গেলে আরেকটা হচ্ছে এই পেশিগুলো আছে, পেশিগুলো আগে জোর করে সংকোচন করতো, চাপ বাড়তো। তাহলে পেশিগুলো যদি একটু দুর্বল হয়, পেশিগুলোর ফোর্সটা যদি একটু কমায়, তাহলে তো চাপ কমবে, কমবে না? তাহলে এই তিনটা ঘটনা রক্তচাপ কি করে, হ্রাস করে। রক্তচাপ হ্রাস করে, হ্রাস করা মানে কমিয়ে ফেলা না, বরং কমিয়ে স্বাভাবিক করে। রক্তচাপ হ্রাস করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তাহলে তোমরা একটু খেয়াল করো, রক্তচাপ বৃদ্ধি পেয়েছিল আমাদের যে কোনো কারণেই হোক, অ্যাওরটিক সাইনাস থেকে যে অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর, ক্যারোটিড সাইনাস থেকে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর যথাক্রমে ভ্যাগাস এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের মেডুলায় গেছে। মেডুলা যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে ভেসোমোটর কেন্দ্র। ভেসোমোটর কেন্দ্র দেখতেছে নিচে যেহেতু চাপ বাড়ছে, আমি এখন চুপ থাকবো। তাহলে সে কি করবে দেখো, এখান থেকে রক্তনালীকে একটা খবর পাঠিয়ে বললো তুমি একটু প্রসারিত হও, আর এই পাশে এখানে একটু কম খবর পাঠাবে। তাহলে এদিকে কম খবর পাঠাবে আর এদিকে সরাসরি নির্দেশ দেবে। এই যে কম খবর পাঠাইলো, কম খবর পাঠানোর জন্য যেখানে এসএএন আছে, যেটা কারেন্ট তৈরি করে বিট দেয়, ও একটু কম কারেন্ট তৈরি করবে, কম বিট হবে, প্রেশার কমবে। আর যেটা পেশিতে গেল, পেশিটা তখন কি হলো, পেশিটা যখন নির্দেশনা কম পাইলে পেশিটা আর আগের মতো জোর দিয়ে সংকোচন করবে না, ফোর্স অফ কন্ট্রাকশন কমে গেল, তখনও প্রেশার কমবে। আর এই যে এখানে যেটা রক্তনালীতে আসছিল, এইটা কিন্তু রক্তনালীটা প্রসারণ করিয়ে প্রেশার কমায়। আলটিমেটলি কি হয়, প্রেশারটা কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সো এই তো যে আমাদের উচ্চচাপ ব্যারোরিফ্লেক্স ব্যাপারটা এখন আমরা দেখব। তোমরা আমাকে বলো তো, যদি আমাদের চাপ বাড়ে, চাপ বাড়লো, চাপটাকে আমরা কমাইলাম, কমলো, তাহলে এই জিনিসটার নাম কি, রিফ্লেক্স না? কিসের রিফ্লেক্স? চাপের রিফ্লেক্স বা ব্যারোরিফ্লেক্স। রিফ্লেক্স শব্দের অর্থ হচ্ছে রিফ্লেকশন, প্রতিফলন। আলোকরশ্মি যাওয়া, আলোকরশ্মি ফিরে আসা মানে প্রতিফলন। তাহলে কোনো কিছু ঘটছে, এই খবরটা মাথায় গেল, মাথার একটা নির্দেশনা পাঠালো, এই যে যাওয়া আসা, আলোকরশ্মির যাওয়া আসা, প্রতিফলন, প্রতিবর্ত কিংবা রিফ্লেক্স, রিফ্লেকশন একই কথা। তাহলে আমাদের দেহে যদি কোনো কিছু ঘটনা ঘটে, এই ঘটনাটা যদি মাথায় যায়, মাথা যদি ওই অনুযায়ী ডিসিশন নেয়, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স। রক্তচাপ বাড়ছে, গিয়ে খবর মাথা চিন্তা ভাবনা করছে, মাথায় এমন করছে কি আবার গিয়ে কমিয়ে দিয়েছে, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্স। তাহলে আমরা এবার দেখি উচ্চচাপ ব্যারোরিফ্লেক্সে যদি কোনো কারণে চাপ হ্রাস পায় তাহলে কি ঘটনা ঘটে। এখানেও চাপ হ্রাস পেয়েছে, রক্তনালীর ভেতরেও চাপ হ্রাস পেয়েছে। তাহলে এবার কি হবে বলতো, এই যে অ্যাওরটিক সাইনাস থেকে অ্যাওরটিক
অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর এবং ক্যারোটিড সাইনাস থেকে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর, এটা বুঝতে পারবে চাপ কমে গেছে, এটা তো খুব খারাপ। তো তারা যথাক্রমে ভ্যাগাস স্নায়ু এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে আমাদের মেডুলায় খবর পাঠাবে। মেডুলার যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, দ্যাট ইজ কল্ড ভেসোমোটর সেন্টার। ভেসোমোটর সেন্টার বা ভেসোমোটর কেন্দ্র থেকে এবার খবর পাঠাবে। এলাকার লোক যদি চুপচাপ থাকে, চাপ যদি কমে যায়, তাহলে এবার গভর্নমেন্ট একটু কি হবে, একটু তাদেরকে জোশ দিবে, তাই না? সো এখান থেকে দেখো এবার খবর আসছে, এবার পজিটিভ খবর। কি খবর? চাপ যেহেতু কমে গেছে, এসে যে একে বলতেছে তুমি এক কাজ করো, রক্তনালীগুলো সংকোচন করো। এই যে সংকোচন, চাপ কমে গেছে, রক্তনালীগুলো সংকোচন করে, রক্তনালীর ভেতরে চাপ বাড়বে না? বাড়বে। এইখানে এসে বলতেছে, এসএএন কে বলতেছে তুমি হার্টবিট বাড়াও। এসএএন কে গিয়ে বলতেছে তুমি হার্টবিট বাড়াও, মানে বারবার কারেন্ট পাঠাও। এবং এখান থেকে সেই পেশিগুলোকে বলতেছে তুমি একটু জোরে কন্ট্রাকশন করো, চাপ বেড়ে যাবে। সো ওইটার বিপরীত দেখো, যে কোনো কারণে চাপ হ্রাস পেয়েছে, অ্যাওর্টিক এবং ক্যারোটিড ব্যারোরিসেপ্টর দুই স্নায়ুর মাধ্যমে মাথায় খবর পাঠিয়েছে, একটা হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল আর একটা হচ্ছে ভ্যাগাস। মস্তিষ্কের মেডুলায় চলে গেছে, মেডুলার ভেসোমোটর কেন্দ্র এবার নট দমিত, এবার উদ্দীপ্ত হয়েছে, চাপ কমে গেছে, চাপকে বাড়াইতে হবে। এসএএন কে গিয়ে বলতেছে তুমি হৃদস্পন্দন বৃদ্ধি করো। পেশিকে গিয়ে বলতেছে তুমি সংকোচন ক্ষমতা বৃদ্ধি করো, মানে আরো একটু ফোর্স বাড়াও। রক্তনালীকে গিয়ে বলতেছে তুমি সংকুচিত হও। যেই না বলতে সংকুচিত হও, তো আমরা দেখো হৃদস্পন্দন বাড়লে, সংকোচন যদি জোরে জোরে করে এবং রক্তনালীর যদি সংকোচন ঘটে, আলটিমেটলি কি হবে? রক্তচাপ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। রক্তচাপ তখন বৃদ্ধি পেয়ে কি হবে? স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সো এইখানেই দেখো তোমরা দুইটা মেথড আমরা দেখলাম। একটা হলো রক্তচাপ বৃদ্ধি পেলে কি হয়, রক্তচাপ হ্রাস পেলে কি হয়। কোনোবারে কিন্তু রক্তের আয়তন কমে নেই। সো এইটা তোমাদের পড়তে হবে, এই চিত্রটা তোমাদের জানতে হবে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো আয়তন কমে গেলে যে রক্তচাপ বাড়ে কমে, ওইটা কিভাবে ম্যানেজ হয়। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, এগুলো হ্রাস, এগুলো আমরা ক্লিন করি। এগুলো আমরা ক্লিন করি। যদি আমাদের কখনো রক্তের আয়তন কমে কিংবা রক্তের আয়তন বাড়ে, দুই কারণেই যদি আমাদের রক্তচাপ বাড়ে কমে, ঠিক করাকে বলা হয় নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, তাই না? নিম্নচাপ রিফ্লেক্স, ব্যাপারটার নাম হচ্ছে রিফ্লেক্স, আর যারা গ্রহণ করে তাদের নাম রিসেপ্টর। কি ঘটনা ঘটে আমরা এবার দেখি। ধরা যাক আমার কোনো কারণে রক্তপাত হয়েছে। রক্তপাত যদি হয়, আমার রক্তের কি ঘটে বলতো? শরীরে আয়তন কি হয়? হ্রাস পায়। রক্তের আয়তন যদি হ্রাস পায়, তাহলে রক্তচাপ কি হবে? হ্রাস পায়, তাই না? এই যে রক্তচাপ হ্রাস পেয়ে গেল। রক্তচাপ যদি হ্রাস পেয়ে যায়, ওটাকে তো আবার বাড়িয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তাহলে দেখো, আমাদের যদি রক্তচাপ হ্রাস পায়, সবার আগে যে জিনিসটা বোঝে তার নাম হচ্ছে বৃক্ক। তার নাম কি? বৃক্ক। ওকে, তো বৃক্ক করে কি এবার? এটা হরমোন এনজাইম দুইটাই বলা হয়, দিস ইজ কল্ড রেনিন। রেনিন ক্ষরণ করে। ওকে, কি করলো? রেনিন ক্ষরণ করলো। এট এ টাইম একটা মজার জিনিস দেখো, আমাদের যে যকৃৎ আছে, তোমরা জানো যকৃৎ থেকে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন, এই ধরনের নানাজন আছে। তার মধ্যে একটা বিশেষ প্লাজমা প্রোটিন, দ্যাট ইজ কল্ড এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেন। ওকে, কি নাম? এনজিওটেনসিনোজেন। তোমরা জানো যে ইটস এ হরমোন। হোয়াট ইজ দিস? এই প্লাজমা প্রোটিনটা অ্যাকচুয়ালি হরমোন। তাহলে দেখছো এনজিওটেনসিন কোথা থেকে উৎপন্ন হয়? যকৃৎ থেকে উৎপন্ন হয়। ওকে, ক্যামেরাটা একটু এগিয়ে দেখো তো। আচ্ছা, এই এনজিওটেনসিনোজেনটা
এনজিওটেনসিন 1 এ পরিণত হয়। এনজিওটেনসিন কি 1 এ পরিণত হয়, তার মানে এটা আমাদের রক্তে ভাসতেছিল। তোমরা জানো হরমোন সবসময় আমাদের রক্তনালীতে ভেসে বেড়ায়। তো সবসময় যদি সে ভেসে বেড়ায় তো কি হবে, যখনই আমাদের রক্তচাপ কমে যায় তখনই তার ডাক পড়ে, তাকে এনজিওটেনসিনোজেন নামক নিষ্ক্রিয় অবস্থা থেকে এনজিওটেনসিন 1 এ পরিণত করা হয়। কে এটা করে জানো? তাহলে এখানে একটা ছবি দেখে দেখো, এটা আমাদের ফুসফুস। ওকে, দিস আর ফুসফুস। ফুসফুস থেকে একটা এনজাইম ক্ষরণ হয়। কি? একটা এনজাইম, এটার নাম হচ্ছে ACE, মানে হলো এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম। তোমরা যখন শ্বসন পড়বা, আলিম স্যারের বইয়ে যাবা, গিয়ে দেখবা তো সেখানে বলা আছে যে ফুসফুস এনজিওটেনসিন 1 তৈরি করে। আলটিমেটলি এনজিওটেনসিন কি? এনজিওটেনসিনোজেন নামক একটা হরমোন। এই হরমোন কোথা থেকে আসছে? যকৃৎ থেকে আসছে। তার মানে এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 এ পরিণত করে কে? আমাদের ফুসফুস। ফুসফুস কি করে? এসিই নামক একটা হরমোনের, এসিই নামক একটা এনজাইমের মাধ্যমে এটাকে চেঞ্জ করে। তাহলে এবার দেখো, এইটা যখন চেঞ্জ হয়, এই যে দেখছো রেনিন, কিডনি যে রেনিন ক্ষরণ করছে, এই রেনিনটা এবার কি করবে? এনজিওটেনসিন এখানে 1 ছিল, তাহলে এবার নাম কি হবে বলো তো? এনজিওটেনসিন 2 হয়ে গেল। কি হয়ে গেল? এনজিওটেনসিন 2 তে পরিণত হইল। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা কিডনির ছবি অ্যাড করি। কিডনির উপর একটা ক্যাপ থাকে, তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা। এই যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল, রেনাল শব্দের অর্থ কিন্তু কিডনি। তাহলে কিডনির উপর যে গ্রন্থি থাকে তার নাম অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল শব্দের অর্থ হচ্ছে অ্যাডেনো এবং রেনাল। অ্যাডেনো মানে হচ্ছে গ্রন্থি আর রেনাল মানে হচ্ছে কিডনি। কিডনির উপরে যে গ্রন্থি থাকে, এটা আরেক নাম হলো সুপ্রারেনাল। সুপ্রারেনাল বা সুপ্রানাল। সুপ্রা মানে সুপিরিয়র, সুপিরিয়র মানে উপরে, আর রেনাল মানে হচ্ছে কিডনি। তাহলে কিডনির উপরে থাকে, এই জন্য সুপ্রানাল। ঠিক আছে, তাহলে এবার দেখো, এই এনজিওটেনসিনোজেন 2টা এবার করবে কি? এখানে যাবে, কিডনির উপরের গ্রন্থিতে যাবে। কিডনির উপরের গ্রন্থি থেকে যে ক্ষরণ হবে তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। কি নাম? অ্যালডোস্টেরন। ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যালডোস্টেরন এবার কি করবে দেখো, আমি ওগুলো মিশাই দিই। অ্যালডোস্টেরন বেসিক্যালি এখান থেকে ক্ষরণ হয়ে আমাদের কিডনিতে গিয়ে কাজ করে। কোথায় কাজ করে? কিডনিতে গিয়ে কাজ করে। তাহলে আমরা এক কাজ করি, কিডনি থেকে আমরা একটা নেফ্রন অঙ্কন করি। ওকে, একটা নেফ্রনের ছবি এড করি। এই টপিকটা তোমাকে মিনিমাম 10 বার করতে হবে, তাইলে তোমার এটা মনে থাকবে, এছাড়া কিন্তু মনে থাকবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তো তোমরা তো জানো দিস ইজ নেফ্রন, মানে অ্যালডোস্টেরন যে ক্ষরণ হইলো, ক্ষরণ হয়ে সে কিডনি নেফ্রনে গিয়ে কাজ করবে। সো আমরা একটা নেফ্রনের ছবি বের করলাম। তো দেখো, আমাদের নেফ্রনের পাশাপাশি, কিডনিতে যে নেফ্রন থাকে, নেফ্রনের পাশাপাশি অনেক রক্তনালী থাকে, যেমন ইটস এ রক্তনালী, রক্তনালী। ঠিক আছে, অনেক রক্তনালী থাকে। তো দেখো কি হয়, এই অ্যালডোস্টেরন এসে এই দেয়ালগুলোতে কাজ করে। এই দেয়ালগুলোতে, জায়গাটার নাম কি বলতো? দিস ইজ কল্ড ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যালডোস্টেরন কোথায় কাজ করে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। ঠিক আছে,
এবার দেখো সেখানে কি করে, এই যে আমাদের এখানে ফিল্টার হয়েছিল, হওয়ার পর এই পাশে মূত্র উৎপন্ন হবে, তাই না? কি উৎপন্ন হবে? পানি প্লাস লবণ, এগুলো বের হয়ে কি হবে? এগুলোর নাম কি? মূত্র, সাথে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তাই না? তো এই পাশে এগুলো যাচ্ছিল লবণ এবং পানি। তো অ্যালডোস্টেরন এসে করে কি, এই দেয়ালটাকে বলে তোমরা কাজ করো, তোমরা হচ্ছে ভেতরের দিকে একটু লবণ টেনে নিয়ে যাও। এই যে দেখো এখান থেকে যে লবণগুলো যাচ্ছিল, ধরো যাক সোডিয়াম, ক্লোরাইডও, নানা জিনিস, দেখো এখান থেকে সোডিয়ামটাকে টেনে রক্তনালীতে নিয়ে গেছে। ওকে, সোডিয়ামটাকে টেনে কি করছে? রক্তনালীতে নিয়ে গেছে। তো সোডিয়াম যেখানে, তোমরা কি জানো, লবণ যেখানে, পানিও সেখানে যায়। তাহলে দেখো তো ভেতরে কি কি বাড়লো? ভেতরে বাড়লো হচ্ছে রক্তনালীতে এবার সোডিয়াম বাড়লো এবং পানি বাড়লো, বাড়লো না? সোডিয়াম এবং পানি যদি বাড়ে, তোমরা আমাকে বলো তো আলটিমেটলি কি হলো? আমাদের রক্তের আয়তন বৃদ্ধি পেল কিনা? রক্তের আয়তন বৃদ্ধি পেল কিনা? তুমি যে জিনিসগুলো মূত্র হিসেবে তোমার শরীর থেকে বের হবে, তুমি যা সেগুলোকে টেনে নিয়ে আসছো, তোমার রক্তের আয়তন বৃদ্ধি পেয়েছে কিনা? অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রক্তের আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে রক্তচাপ কি হবে? রক্তচাপ বৃদ্ধি পাবে কিনা তোমরা একটু দেখো তো। রক্তপাত হওয়ার কারণে রক্তের আয়তন হ্রাস পেয়ে রক্তচাপ হ্রাস পেয়েছিল। আলটিমেটলি আমরা প্রসাব যেগুলো হিসাবে বাইর হয়ে যাচ্ছিল তাদেরকে ডেকে এনে আমরা কি করছি? রক্তের আয়তন বৃদ্ধি করেছি এবং রক্তচাপ বৃদ্ধি করেছি, ঠিক কি না? তাহলে সেটেল হইল কিনা? ব্যাপারটা আসলে এখানেই শেষ না, আরো আগাইতে হবে। কিভাবে? দেখো এই যে এনজিওটেনসিন তোমরা দেখতে পাচ্ছ, এ কিন্তু আমাদের রক্তনালীর উপরেও সরাসরি কাজ করে, নিজেও রক্তনালীর উপরে কাজ করে। মানে কিডনি হয়ে গিয়ে অ্যালডোস্টেরন ক্ষরণ করে কাজ করতে হবে তা না, ও নিজেও এখানে কাজ করতে পারে। কিভাবে? দেখো এই দেখো, এনজিও শব্দের অর্থ হচ্ছে রক্তনালী, আর টেনসিনের টেনশন মানে হচ্ছে চাপ, চাপ। তাহলে বলো তো এনজিওটেনসিন বলতে আসলে কি বোঝাচ্ছে? রক্তনালীর চাপ বোঝাচ্ছে। তার মানে এরা কি রক্তনালীতে গিয়ে চাপ ঠিক করতে পারে না? আচ্ছা, কিভাবে করে? দেখো এই এনজিওটেনসিন গুলো রক্তনালীতে যখন যায়, এখানে যায়, তখন এরা কি এই রক্তনালীটাকে সংকোচন করে। রক্তনালীটা যদি সংকোচন হয়, তাহলে তোমরা দেখো পরের ছবিটা কেমন হবে। রক্তনালীটা তখন এইরকম হয়ে যাবে। তাহলে ভেতরে কি চাপ বৃদ্ধি পাবে কিনা? রক্তচাপ বৃদ্ধি পাবে কিনা? তার মানে এনজিওটেনসিন সরাসরি রক্তনালীতে গিয়েও চাপ বৃদ্ধি করতে পারে। এনজিওটেনসিন এই অ্যাড্রেনাল গ্রন্থিতে গিয়ে অ্যালডোস্টেরন তৈরি করতে পারে। সেই অ্যালডোস্টেরন কিডনির ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অংশে গিয়ে লবণ এবং পানিকে রক্তনালীতে নিয়ে গিয়ে লবণ এবং পানির পরিমাণ বাড়ায়। লবণ পানির পরিমাণ বাড়লে রক্তের আয়তন বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলেও রক্তচাপ বৃদ্ধি পায়। তার মানে আলটিমেটলি ওখানেও চাপ বৃদ্ধি হলো, এখানেও চাপ বৃদ্ধি পেলো, পেলো কিনা? ইয়েস। তাহলে দেখো আমাদের যদি রক্তপাত হয়, তাহলে আমাদের কিন্তু ঠিক এভাবেই কি হয়? রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। এই পুরো ব্যাপারটাকে বলা হয় রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম। কি বলা হয়? রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম। এটা মেডিকেলে গিয়ে পড়তে হয়। সো মেডিকেলের ব্যাপারটা এখানে আছে এবং এই সবগুলো তোমাদের বইয়ে আছে। আমি 4টা চ্যাপ্টার থেকে একসাথে করছি। তার মানে এই বিশাল টপিকটা তোমাকে কিন্তু কোথায় গিয়ে পড়তে হবে না, তোমাকে তোমার হচ্ছে রেশনতন্ত্রে গিয়ে পড়তে হবে না। তো রেশনতন্ত্রে গিয়ে আমরা এই জিনিসটা তখন ওখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হলো ঘটনা কিন্তু শেষ হয়নি। ওকে, ঘটনা শেষ হয়নি। আচ্ছা, এদিকে একটু দেখো তো মহিম, দেখাচ্ছ? বন্ধ হয়ে গেছিল? আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের মাথা। এটা আমাদের মাথা। এই যে আমাদের এখানে একটা গ্রন্থি থাকে, তোমরা জানো, দিস ইজ কল পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির এই যে এখানে একটা পোরশন রয়েছে, দিস ইজ কল হাইপোথ্যালামাস। কি নাম এটা? হাইপোথ্যালামাস। পিটুইটারি এটার নাম কি? হাইপোথ্যালামাস। ওকে, তোমরা দেখো
হাইপোথ্যালামাস থেকে এডিএইচ বলে একটা হরমোন এই যে এখানে ক্ষরণ হয়। কি হরমোন? দিস ইজ কল্ড এডিএইচ। এটার আরেকটা হলো ভেসোপ্রেসিন। কি নাম? ভেসোপ্রেসিন। এডিএইচ মানে হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ভেসোপ্রেসিন ওটার আরেকটা নাম। কেমনে কি কাজ করে আমি একটু দেখি। দেখো, যখন আমাদের রক্তচাপটা কমে যায় এই যে রক্তপাতের কারণে, তখন কি হয় দেখো, এখান থেকে ভেসোপ্রেসিন যেহেতু এটা একটা হরমোন বা হচ্ছে এডিএইচ এটা একটা হরমোন, সো সে নেমে এসে রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই যে এখানে এসে কাজ করে এইটাতে, এই নালীটাতে। আর তোমরা তো জানোই যে কিডনির নেফ্রনের পাশে এরকম রক্তনালী থাকে, তাহলে এখানে আমরা একটা রক্তনালী দিলাম আমরা একটা রক্তনালী। তো এই এডিএইচটা এসে যখন এখানে কাজ করে তখন এই যে এগুলোর কিন্তু ভেদ্যতা বাড়ে। তার মানে এখান থেকে খুব সহজে এখানে পানি চলে যায়। কি চলে যায়? পানি। তাহলে বলো তো, রক্তনালীর মধ্যে যদি পানির পরিমাণ বাড়ে তার মানে আলটিমেটলি কি হলো? রক্তের আয়তন বৃদ্ধি পেল কিনা? রক্তের আয়তন বৃদ্ধি পেল কিনা? রক্তের আয়তন বৃদ্ধি পেলে কি হয়? রক্তচাপ বৃদ্ধি পায়। তাহলে দেখো, এই মেকানিজমে রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। আমাদের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত পরবর্তীতে পিটুইটারিতে থাকে, পিটুইটারি থেকে ওটা পরবর্তীতে ক্ষরণ হয়। পিটুইটারি অ্যাকচুয়ালি জায়গাটাতে সেটা ভাড়া থাকে। পিটুইটারির দুইটা প্রকোষ্ঠ, পেছনের প্রকোষ্ঠে ভাড়া থাকে। কে থাকে? হাইপোথ্যালামাসের এডিএইচ নামক হরমোনটা। যখন দরকার হয় এখান থেকে নেমে এসে দেখো এই কিডনির এখানে কাজ করতেছে। তোমরা শুধু আমাকে এই জিনিসটা বলো, এডিএইচ যদি এসে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এখানে কাজ করে, অ্যালডোস্টেরন এসে যদি এখানে কাজ করে, সরি এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা, এখানে কাজ করে। আলটিমেটলি কি? পানিটাকে নিয়ে যাচ্ছে, লবণটাকে নিয়ে যাচ্ছে, পানিকে নিয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো তো তোমার মূত্র কম হবে কিনা? কম মূত্র উৎপন্ন হবে কিনা? হবে। পাশাপাশি আরেকটা কি হবে বলো তো, যেহেতু তারা লবণটা নিয়ে যাচ্ছে তাহলে কি হবে? কম ঘন মূত্র মানে পাতলা মূত্র উৎপন্ন হবে, কম ঘন মূত্র উৎপন্ন হবে। রাইট? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে এডিএইচ নামক হরমোনটি যদি এখানে এসে কাজ করে, পানি যদি নিয়ে যায়, তাহলে কি হবে? পানি কমলো, কিন্তু এই যে ইউরিয়া, অন্য লবণ, অন্য জিনিসগুলো তো আর কমে নেই। পানি কমলো, পানি কমলে জিনিসটা ঘন হয়। রাইট? আচ্ছা, মূত্র কম হলে ঘনমূত্র উৎপন্ন হবে। পানিটা যদি কমে, সোডিয়াম যদি কমে, বাট ইউরিয়া বা অন্যান্যগুলোর পরিমাণ তো বেশি, তাহলে পানি অল্প একটু, কিন্তু এগুলোর পরিমাণ যদি বেশি হয় তাহলে কি হবে? ঘনমূত্র উৎপন্ন হবে। এই জায়গাটা তোমরা একটু দেখবা। ওকে, পানি তো টেনে নিয়ে গেলাম আমরা, পানি কমে গেলে একটা দ্রবণের মধ্যে দ্রবণটা ঘন হয়ে যায়। তাহলে মূত্র কম হলো পানি কমার কারণে, এবং মূত্রটা কি হলো? ঘনমূত্র হলো। প্রিয় স্টুডেন্ট, আমি আরেকটা দেখাই এখানে, কারণ এডিএইচ এর কিন্তু আরেকটা নাম আছে। সে শুধু যে এখানে এসে কাজ করে তা না। দেখো, এটা আমাদের রক্তনালী। এই যে এডিএইচটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন, সে এখানে আসে, এসে এই রক্তনালীটাকে প্রেস করে। কি করে? প্রেস করে। প্রেস করলে এই রক্তনালীটার চেহারা হয়ে যায় এইরকম সরু। আর তোমরা বলো তো, রক্তনালী যখন প্রেস করে শুরু হবে, ভেতরে কি চাপ বাড়বে কিনা? চাপ বৃদ্ধি। চাপ বাড়বে কিনা? ইয়েস, চাপ বাড়বে। দিস ইজ কল্ড চাপ বৃদ্ধি। প্রেস করে একটু এখানেই দেখো তোমরা যে এটার নাম ভেসোপ্রেসিন। ভেসো মানে হচ্ছে রক্তনালী, প্রেস মানে হচ্ছে যারা রক্তনালীকে সংকোচন করে, ভেসেলকে প্রেস করে, রক্তনালীকে সংকোচন করে। সো আলটিমেটলি কি বোঝাইলো? যে আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে রক্তচাপ কি হয়? রক্তচাপ হচ্ছে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন শুধু এই জিনিসটা বলো তো, কোনো কারণে যদি তুমি অতিরিক্ত স্যালাইন অথবা পানি খাও, তাহলে পুরো ব্যাপারটা কি উল্টা হবে না? তাহলে আমরা উল্টা করি। স্যালাইন পানি খেলে রক্তের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে রক্তচাপ বৃদ্ধি পায়। আর রক্তচাপ যদি বৃদ্ধি পায়, বৃক্ক তখন কম রেনিন ক্ষরণ করে। কম রেনিন মানে কি হয়? কম এনজিওটেনসিনোজেন। কম এনজিও মানে এটাও তখন কমে যাবে। কম রেনিন মানে হচ্ছে কম এনজিওটেনসিন 2, আর কম এনজিওটেনসিন 2 মানে এখানে কম যাবে, কম গেলে এখানে অ্যালডোস্টেরন কম হবে, অ্যালডোস্টেরন কম যদি এগুলো কম যাবে ভেতরে যদি কম যায় তাহলে প্রচুর পরিমাণে কি হবে? মূত্র উৎপন্ন হবে। এগুলো যদি এদিকে কম যায় তাহলে এগুলো বের হয়ে যাবে, তখন তোমার রক্তনালীতে পানি যাচ্ছে না, লবণ যাচ্ছে না, তোমার রক্তের আয়তন তখন ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু হবে।
তাহলে তোমরা আমাকে বলো তো এই সিচুয়েশনে আমাদের কি হবে? বেশি বেশি মূত্র উৎপন্ন হবে না? বেশি বেশি মূত্র উৎপন্ন হলে মূত্রগুলো কি পাতলা হবে না? ইয়েস, কম ঘন মূত্র উৎপন্ন হবে। সেম ব্যাপার, যদি আমাদের দেহে খুব বেশি পরিমাণ পানি আমরা খেয়ে ফেলি তাহলে এডিএইচ বা ভেসোপ্রেসিনও কম ক্ষরণ হবে। এডিএইচ বা ভেসোপ্রেসিনও যদি কম ক্ষরণ হয় তাহলে আলটিমেটলি কি হবে? এই জায়গা থেকে এখানে কম কম যাবে। কম কম যদি যায় রক্তের আয়তন তেমন একটা বৃদ্ধি পাবে না। রক্তের আয়তন তেমন একটা বৃদ্ধি না পেলে রক্তচাপও বৃদ্ধি পাবে না, রক্তচাপ হ্রাস পেতে থাকবে। খুব সিম্পল। সো পুরো ব্যাপারটাকে তোমরা জাস্ট রিভার্স করে দিবা। সো আশা করছি বুঝতে পেরেছো। এটা 5 বার 10 বার পড়বা এবং একবার যদি বুঝে ফেলো বায়োলজি তোমার কাছে খুব মজার লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।